আজকে আমি তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি। এই ড্রামাটার নাম হচ্ছে ফরএভার এভার নেভার এগেন। তোমরা সবাই প্লিজ না টেনে এই ড্রামাটা পুরোপুরি দেখো। আশা করছি এই ড্রামাটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ড্রামার শুরুতেই আমরা আমাদের ড্রামার নায়িকা লিলিকে দেখতে পাই। সে তার বাবাকে বলছিল সে তার সৎ বোনের বদলে সি ফ্যামিলি ছেলে শ্যানকে বিয়ে করতে রাজি আছে, যে এখন ভেজিটেবল স্টেটে রয়েছে। তার বাবা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সে ভাবতে শুরু করে সে কেন এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। লিলিকে তার বাবা বলতে শুরু করে, তুমি বদলে কি চাও আমাকে বলো। সেখানে লিলি তার বাবার কাছ থেকে 10 বিলিয়ন টাকা চাইতে শুরু করে। তার বাবাও তখন রাজি হয়ে যায়। লিলিকে এতগুলো টাকা দেওয়ার জন্য তার বাবার অনেক সম্পত্তি বিক্রি করতে হতো, কিন্তু সে তার প্রিয় মেয়ে জিয়াং এর বিয়ে কখনোই সে ভেজিটেবল স্টেটের লোকের সাথে করাতে চাচ্ছিল না। তাকে তার বাবা বলতে শুরু করে, তুমি তো তোমার বডিগার্ড ইথানকে অনেক বেশি পছন্দ করতে, তাহলে কেন তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলে? আর তুমি অন্য কাউকে বিয়ে করতে এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলে, আর তোমার বডিগার্ডকে তোমার বোনকে দিয়ে দিতে চাইছো। লিলি তাকে বলে, কারণ আমার বডিগার্ড আমাকে পছন্দ করে না, সে আমার সৎ বোন জিয়াংকে পছন্দ করে। আসলে লিলি তার বডিগার্ড ইথানকে দেখে নিয়েছিল, সে তার বোন জিয়াং এর ছবিকে চুমু দিচ্ছিল। আর সে তখনই বুঝতে পেরেছে ইথান কখনোই তাকে ভালোবাসবে না। এখানে আমরা জানতে পারি লিলির বডিগার্ড হিসেবে সে 2 বছর ধরে কাজ করছিল। এখন লিলিও জানতে পেরে গেছে সে কেন তার বডিগার্ড হিসেবে কাজ করছিল। লিলি প্রথমবার ছেলে খুঁজছিল, কারণ সে একজন সিক্রেট বয়ফ্রেন্ড চাইছিল আর একজন বডিগার্ডও চাইছিল। কিন্তু সে যখন ইথানকে প্রথমবার দেখেছিল তখনই তাকে পছন্দ করতে শুরু করে আর ভেবেছিল সবসময় তাকে তার কাছেই রাখবে আর তাকে বিয়ে করবে। তাই সে তাকে পার্সোনাল বডিগার্ড বানিয়ে নিয়েছিল। তারপর থেকে লিলি অনেক চেষ্টা করেছিল ইথানকে তার ভালোবাসায় ফেলার। সে অনেক চেষ্টা করেছিল তাকে পটানোর। সে তার সাথে অনেক ভালো ব্যবহার করত এবং তার মনে তার জন্য ভালোবাসা জাগানোর অনেক চেষ্টা করেছিল। কিন্তু 2 বছর পর্যন্ত সে তাকে এত ভালোবাসা দেখানোর পরেও তার মন একটু নরম হয় না। লিলি সব সময় ভেবেছিল সে এখন তাকে পছন্দ করে না, কিন্তু সে তাকে পার্সিউ করবে আর সে তাকে এক না একদিন পছন্দ করতে শুরু করবে। কিন্তু একদিন তার মন পুরোপুরি ভেঙে যায় যখন সে শুনতে পায় ইথান যখন তার রুমে বসে তার বন্ধুর সাথে কথা বলছিল। এই সব কথাই লিলি শুনে নিয়েছিল। আর সে জানতে পারে ইথান কোনো ছোট বডিগার্ড না, আসলে সে হচ্ছে এই শহরের রিচেস্ট প্রিন্স। আর সে লিলির স্টেপ সিস্টার জিয়াংকে অনেক বেশি পছন্দ করত, এ কারণে সে বডিগার্ড হওয়ার নাটক করছে। অর্থাৎ সে লিলির বডিগার্ড এ কারণে হয়েছে কারণ সে তার বোনকে পছন্দ করত এবং তার কাছে থাকতে চায়। অন্যদিকে লিলি যখন এই সব কিছু জানতে পারে যে ইথান অনেক রিচেস্ট একজন প্রিন্স, কিন্তু সে তার বোনের জন্য এরকম নাটক করছে, তখন তার মন পুরো ভেঙে যায়। আর সে বুঝতে পারে ইথান কখনোই তাকে ভালোবাসবে না। তাই সে ভেবে নিয়েছিল সে এখন তাকে যেতে দিবে। লিলি সেই জায়গায় ইথানের রুমে চলে এসেছিল। তখন তাড়াতাড়ি করে ইথান তার বোনের ছবিগুলো লুকাচ্ছিল। ইথান তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে তাকে বলে কালকে একটা অকশন হতে চলেছে, তোমার আমার সাথে যেতে হবে। ইথান তাকে হ্যাঁ বলে দেয়, কিন্তু সে তাকে বলে এটা আমার প্রাইভেট স্পেস, তাই কখনোই নক না করে এখানে আসবে না। কারণ ইথান চাইতো না যে সে ছবিগুলো লিলি দেখতে পাক, তাহলে তো সে তাকে ফায়ার করে দিবে। কারণ লিলি এবং তার সৎ বোন জিয়াং এর মধ্যে সম্পর্ক ভালো ছিল না। লিলি ভেবে নিয়েছিল এখন থেকে সে ইথানকে তার বোনের কাছে আস্তে আস্তে পাঠিয়ে দিবে। আর সে ভেবে নিয়েছিল যতদিন তার বিয়ে শ্যানের সাথে না হচ্ছে ততদিন সে তাকে ফায়ার করবে না। তারপরের দিন আমাদেরকে লিলিকে দেখানো হয় সে কারে বসছিল আর বাইরে ইথান ছিল। সেখানে লিলি আসার পর একেবারে বসের মতো বিহেভিয়ার করতে শুরু করে। সেখানে ইথান ভাবছিল আগে সে যখনই আসতো লাবি ডাবি ব্যবহার করত। ইথানকে এসে সে বলতে শুরু করে তাড়াতাড়ি করে কারের গেট খোলো। ইথান ভাবছিল তাকে অনেক আলাদা মনে হচ্ছে, কিন্তু সে সেটা ইগনোর করে ফেলে। তারপর লিলি সে অকশনে চলে আসে। আমরা সেখানে তার সৎ বোন জিয়াংকেও দেখতে পাই। আসলে তার বোন জিয়াং আসলে অনেক বেশি খারাপ হলেও সে সবার সামনে নিজেকে অনেক ভালো দেখানোর চেষ্টা করত। আর সে লিলির সাথে ভালো ব্যবহারই করেছিল। আসলে জিয়াং তো জানতো ইথান তাকে পছন্দ করে, তাই সে তাকে হিংস দিতে শুরু করে, কারণ সে তার বোনকে জেলাস করতে চায়। ইথান তো তার ছোট ছোট ব্যাপারে অনেক বেশি খুশি হয়ে যেত। আসলে হীরা যখন সামনে থাকে তখন কেউ এটার মূল্য বোঝে না, যখন সেটা দূরে চলে যায় তখন সবাই সেটা ছুঁতে চায়। অকশন শুরু হয়ে যায় আর সেখানে লিলির একটা নেকলেস অনেক বেশি পছন্দ হয়। ইচ্ছা করে জিয়াং সেটার দাম বাড়াতে শুরু করে, কারণ সে তো জানতো তার বাবা তাকে পকেট মানি দেয় না, তার কাছে এত টাকা কিভাবে আসবে। এখানে আমরা জানতে পারি জিয়াংকে 5 লক্ষ টাকা মাসে দেওয়া হতো আর আমাদের লিলিকে 5,000 টাকা দেওয়া হতো। কিন্তু লিলি তার বাবার আসল মেয়ে ছিল আর তার মায়ের কোম্পানি দিয়ে তারা এখন এত রোজগার করে আর সবকিছু চলছে।
লিলি যেহেতু তার বাবার সাথে ডিল করেছিল, তার বাবা তাকে 10 বিলিয়ন টাকা দিবে, এ কারণে সে নেকলেসটার দাম দ্বিগুণ করতে শুরু করে। সে দাম বাড়াচ্ছিল আর লিলিও দাম বাড়াচ্ছিল। জিয়াং যখন দেখতে পায় সে বারবার দাম বাড়াচ্ছে, তখন সে তার বাবাকে কল করে বলতে শুরু করে, অকশনে আমি একটা নেকলেস পছন্দ করেছি, তুমি কি এখন আমাকে টাকা ট্রান্সফার করে দিতে পারো? তার বাবা তাকে বলতে শুরু করে, এখন আমাদের কোম্পানিতে সমস্যা চলছে, এত টাকা আমি তোমাকে ট্রান্সফার করতে পারবো না। লিলি ভাবছিল তার পছন্দের নেকলেস সে নিশ্চয়ই কিনতে পারবে, কিন্তু তখনই আমাদের সেখানে ইথানকে দেখানো হয়। সে তার লোকদেরকে কল করে বলতে শুরু করে সে নেকলেসটা কিনতে, আর সে অনেক দাম দিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সে নেকলেসটা কিনায়, আর সে ভাবছিল এটা সে জিয়াংকে উপহার দেওয়াবে। লিলি সেখানে বুঝতে পারে যে ইথানে সবকিছু করাচ্ছে কারণ সে নেকলেসটা জিয়াংকে দিতে চায়। তখন তার অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। একজন মানুষ যখন একজনের মন থেকে একেবারে উঠে যায় তখন সে চাইলেও তার কাছে ফিরে যেতে পারে না। লিলি চাইছিল তার মনকে শক্ত করতে, ইথান তাকে যত কষ্ট দিবে সে তত শক্ত হতে পারবে। সেখানে সবগুলো রিচেস প্রিন্স নামে কেনা হয় আর সবগুলো জিয়াংকে উপহার হিসেবে দিয়ে দেওয়া হয়। জিয়াং তো সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে শুরু করে মনে হচ্ছে রিচেস প্রিন্স তাকে পছন্দ করে, তাই তো রিচেস প্রিন্স তাকে এত কিছু উপহার হিসেবে দিচ্ছে। অকশনে যা যা সে পছন্দ করছিল সবই রিচেস প্রিন্স জিয়াংকে উপহার হিসেবে দিয়ে দিচ্ছিল। এসব দেখে লিলির অনেক বেশি খারাপ লাগতে শুরু করে আর সে অকশন ছেড়ে চলে যেতে শুরু করেছিল। জিয়াং তখন ইচ্ছে করে ইথান এবং তার সাথে বসার জন্য ভেতরে চলে যায়। ইথান ইচ্ছে করে কার লক করে দেয় যাতে সে জিয়াংকে বের করতে না পারে। এসব কিছু সে বুঝেও কোনো কিছু করে না। লিলির অনেক বেশি রাগ উঠছিল কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে। গাড়ির ভেতরে জিয়াং ইথানকে বলতে শুরু করে রিচেস প্রিন্স কেন আমাকে এতগুলো উপহার দিয়েছে, তোমার কি মনে হয়? ইথান তাকে বলে মনে হচ্ছে সে তোমাকে পছন্দ করে, সে তাকে ইনডাইরেক্টলি সবকিছুই বলে দিচ্ছিল। লিলি তো অনেক বেশি বিরক্ত হচ্ছিল আর বলছিল যদি আর কোনো কথা বলো তাহলে আমি তোমাকে গাড়ি থেকে বের করে দিব। ইথান তো আয়না দিয়েও সেখানে জিয়াংকে দেখছিল, এই সব কিছু তো লিলি দেখতে পায়। তারপর আমাদের ক্লাবের সিন দেখানো হয় যেখানে সে ড্রিঙ্ক করছিল। আমরা দেখতে পাই তার বডিগার্ড তো চলে গিয়েছিল জিয়াংকে প্রোটেক্ট করার জন্য। এই সব কিছু দেখার পরও সে নিজেকে কন্ট্রোল করছিল আর সামনে চলে যেতে শুরু করে। সেখানে কয়েকজন ছেলে সে তাকে বিরক্ত করছিল। লিলি সেখানে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল আর অন্যদিকে আমরা ইথানকে দেখতে পাই সে তো সেখানে জিয়াংকেই দেখছিল, এত কিছু খেয়াল করে না। ইথান সেখানে অনেক দেরি করে আসে আর সে ছেলেদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। লিলি তো সেখানে অনেক বেশি রেগে যায় কারণ সে তার বডিগার্ড ছিল, তার কাজ ছিল তাকে রক্ষা করা, কিন্তু সে গিয়ে জিয়াংয়ের পেছনে পেছনে ঘুরছিল। সেখানে লিলি কিছু বলবে সামনে জিয়াং চলে আসে আর বলতে শুরু করে তাকে কিছু বলো না, আমি তাকে বলেছিলাম আমাকে রক্ষা করতে। জিয়াং কিন্তু ইথানকে একেবারে পছন্দ করতো না, সে তার বোনকে জেলাস করার জন্য এরকম করতো। হঠাৎ করে সেখানে একটা ড্রোন পড়তে শুরু করে। ইথান গিয়ে লিলিকে না বাঁচিয়ে জিয়াংকে বাঁচাতে শুরু করেছিল। আমরা দেখতে পাই সে ড্রোনের আঘাতে সে তো আহত হয়ে পড়েছিল। জিয়াং সেখানে চলে আসে আর দেখাতে শুরু করে সে লিলির জন্য অনেক বেশি কেয়ার করে আর বলছিল এই সব কিছু আমার জন্যই হয়েছে, আমার জন্য সে আঘাত পেয়েছে। যখন লিলির জ্ঞান ফিরে সে বলতে শুরু করে আমি তোমাকে দেখতে চাই না, এখান থেকে চলে যাও। সেখানে জিয়াং তাকে বলতে শুরু করে আমি এখানে তোমার কেয়ার করছি আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। লিলি তাকে বলে সবকিছু তোমার কারণেই হচ্ছে। জিয়াং সেখান থেকে চলে যায়। তখন ইথান তাকে বলতে শুরু করে এটা আমার ডিসিশন ছিল, আমি তোমাকে ছেড়ে তাকেই বাঁচিয়েছি, তুমি কেন তাকে এত কিছু বলছো? তোমার যা বলার তুমি আমাকে বলো। তখন সে বলে তুমি এখান থেকে চলে যাও। তারপরে সিনে আমরা দেখতে পাই সেখানে লিলি বাড়িতে চলে গিয়েছিল। ইথান তাকে বলছিল এটা আমার দোষ ছিল, তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দিতে পারো, আমি তোমার গার্ড ছিলাম কিন্তু তোমাকে না বাঁচিয়ে তোমার বোনকে বাঁচিয়েছি, এটা আমার দোষ। সেই স্টিক ওঠায় আর ভাবতে শুরু করে সে তো আজকে তাকে মার দিবেই, কারণ লিলির মনে অনেক রাগ এবং কষ্ট ছিল, সে সেগুলো কমাতে চাইছিল। লিলি সেখানে ইথানকে কিছু করবে তখনই সেখানে জিয়াং চলে আসে আর বলতে শুরু করে তুমি তাকে মারবে না, সব দোষ আমার ছিল, আমাকে তুমি পানিশমেন্ট দাও। লিলি তো সেখানে অনেক বেশি রেগে যায় আর সে একবার তাকে সেই স্টিক দিয়ে মারে। তখন জিয়াং সেখানে নাটক করতে শুরু করে আর ইথান তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। তারপর লিলিও সেখান থেকে চলে যায় তার বিয়ের ড্রেস পরার জন্য। কিছুদিনের মধ্যেই তাকে শ্যানকে বিয়ে করার জন্য এখান থেকে চলে যেতে হবে, তাই সে আগেই জামা কাপড় ট্রায়াল দিয়ে দেখছিল। তারপর লিলি যখন বাড়িতে যাচ্ছিল তখন সেখানে তাকে বাড়িতে যাওয়ার আগে একজন কিডন্যাপ করে নিয়ে যায়। সেখানে লিলিকে কিডন্যাপার নিয়ে যায় এবং সেখানে বেঁধে রাখে। সেখানে সে শুনতে পায় কিডন্যাপার ইথানের সাথে কথা বলছিল। ইথান তাকে বলে যেরকম ভাবে সে জিয়াংকে মেরেছে সেরকম ভাবে তাকে 6 বার মারতে।
লিলি সেখানে বুঝতে পারে ইথান তাকে শাস্তি দেওয়ার জন্য এই সব কিছু করছে। তার মন তো আরো বেশি ভেঙে যায়। লোকটা তখন সেখানে তাকে চাবুক দিয়ে মারতে শুরু করে। মারা শেষ হলে কিডন্যাপার তাকে ছেড়ে দিয়েছিল। আমরা তাকে ডাক্তার কাছে দেখতে পাই। লিলি চিকিৎসা করে আর সে নিজেকে সামলে বের হওয়ার চেষ্টা করছিল। তখনই সে তার পাশের রুমে ইথান এবং তার বোন জিয়াংকে দেখতে পায়। ইথান সেখানে জিয়াং এর কেয়ার করছিল। এসব কিছু দেখার পর তো তার অনেক কষ্ট হচ্ছিল, কারণ সে 2 বছর তার পেছনে বরবাদ করে দিয়েছে। এরকম একজন মানুষকে সে 2 বছর ধরে ভালোবাসে, সে তার পেছনে একবার ঘুরেও তাকায়নি। নিজেকে সামলিয়ে সে ড্রেস চেঞ্জ করে বাসায় চলে যায়। আর লিলি সেখানে এরকম ভান করছিল কোনো কিছু হয়নি। আমরা সামনে দেখতে পাই ইথানকে। ইথান তার বডিগার্ড হয়ে দাঁড়িয়েছিল। তখনই তার কাছে তার বাবার কল আসে আর সে লিলিকে বলে কালকে হচ্ছে জিয়াং এর জন্মদিন আর সে তোমাকে ইনভাইট করেছে। লিলি তো যেতে চাইছিল না। সে তখন ইথানকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় আমার কি যাওয়া উচিত? ইথান তাকে যেতে বলে, কারণ এ বাহানায় তো সে তার সাথে দেখা করতে পারবে। লিলি তখন রাজি হয়ে যায় আর সে পরের দিন পার্টিতে চলে যায়। লিলি আসলে জিয়াং আবারও তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করছিল, কিন্তু সে তাকে একেবারে মূল্য দেয় না, সেখান থেকে চলে যায়। লিলির মনে তাদের প্রতি অনেক বেশি ঘৃণা ছিল, কারণ তার বাবা তার মাকে চিট করে জিয়াং এবং জিয়াং এর মাকে নিয়ে এসেছিল। তার মা এসব সহ্য করতে পারেনি। তার বাবা সব সময় তার মাকে চিট করেছিল আর সে সব সময় জিয়াং এর মায়ের সাথেই থাকতে চেয়েছে। সবকিছু জানার পরও লিলি কোনো কিছুই করতে পারছিল না, কারণ তার কাছে এত পাওয়ার ছিল না। তাই সে তাদেরকে ইগনোর করাই বেটার মনে করেছিল। অন্যদিকে আমাদেরকে জিয়াংকে দেখানো হয়। তার বান্ধবীরা তাকে জিজ্ঞেস করছিল তুমি কেমন ছেলে পছন্দ করো। জিয়াং বলে যে বিশেষভাবে তার হার্টে আমার নামে ট্যাটু করাবে, আর সে পর্বতের চূড়ায় যে সুন্দর গোলাপটা পাওয়া যায় সেটা আমার জন্য আনতে পারবে। ইথান সেখানে জিয়াং এর কথা অনেক ভালোভাবে বুঝতে পারছিল আর সে তার জন্য অনেক বড় বড় দামি দামি উপহার পাঠিয়ে দেয়। ইথানের অ্যাসিস্ট্যান্ট সব গিফট নিয়ে যায় আর বলে রিচেস্ট প্রিন্স আপনার জন্য এই উপহার পাঠিয়েছে। সবাই যখন এত দামি দামি উপহার দেখতে পায়, সবাই তখন বুঝতে পারে যে রিচেস্ট প্রিন্স জিয়াংকে পছন্দ করে, তাই তো সে জিয়াং এর জন্য এত কিছু করছে। লিলি তো এই সব কিছু দেখে অনেক খারাপ লাগছিল, কিন্তু সে তার ইমোশন কন্ট্রোল করছিল। লিলি তো সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু পেছন পেছন জিয়াং আসে আর তাকে এরকম বোঝানোর চেষ্টা করে তার মা যেরকম লিলির মায়ের জায়গা নিয়ে নিয়েছিল সে এখন লিলির জায়গা নিয়ে নিবে। জিয়াং যখনই বুঝতে পারে যে ইথান সেখানে আসছে, তখন সে এরকম ভান করে লিলি তাকে থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছে। তার বাবাই সে লিলিকে বকতে শুরু করে। তখন সে অনেক বেশি রেগে যায় আর সত্যি সত্যি তাকে থাপ্পড় দিয়ে বসে। আর সে তার বাবাকে বলতে শুরু করে এখন আপনার যা বলার আপনি আমাকে বলতে পারেন। এখন আমি তাকে সত্যি সত্যি থাপ্পড় মেরেছি আর এটাই সে ডিজার্ভ করে। লিলি তারপর সেখান থেকে চলে যেতে শুরু করে। ইথান তাকে পেছন থেকে থামানোর চেষ্টা করেছিল। লিলি তাকে বলে এবার কি তুমি আমাকে 100টা থাপ্পড় খাওয়াতে চাইছো? ইথান তো টেনশনে পড়ে যায় আর ভাবতে শুরু করে সে কি সতটা জেনে গেছে। তখন সে ভাবে না, সে তো সবকিছু অনেক সিক্রেটলি করিয়েছে, সে কিভাবে জানবে। লিলি সেখানে ইথানকে বলতে শুরু করে আজকে তোমার আমার পেছনে আসার কোনো দরকার নেই, আমি তোমাকে ছুটি দিয়ে দিচ্ছি। লিলি জানতো তার বোন জিয়াং যেরকম বলেছে হার্টের মধ্যে ট্যাটু করতে, সে নিশ্চয়ই সে ট্যাটু করতে যাবে। তাই সে আগেই বুঝতে পেরে তাকে ছুটি দিয়ে দিয়েছিল। আর সে গাড়ি দিয়ে সেখান থেকে যখনই যাচ্ছিল সে ইথানকে দেখতে পায়। সে একটা ট্যাটু শপে যায়। একটা প্রাইভেট ট্যাটু শপে যাওয়ার পর সে সেখানে জিয়াং এর নামে ট্যাটু করতে শুরু করে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে অনেক বেশি থামানোর চেষ্টা করছিল, কারণ ট্যাটু বানানোর পর অনেক রেস্ট করতে হয় আর তাকে অনেক কষ্টের কাজও করতে হয়, কারণ সে একটা বড় কোম্পানির সিইও। কিন্তু সে তার অ্যাসিস্ট্যান্টের কোনো কথাই শোনে না, সে তো জিয়াংকে ইমপ্রেস করতে চাইছিল। লিলি সবকিছু দেখতে পায়, তার অনেক কষ্ট হয়। তারপর সে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর আমরা ইথানকে দেখতে পাই। সে অনেক আহত অবস্থায় ছিল, কারণ সে পর্বতে গিয়েছিল সে স্পেশাল ফুলটা আনার জন্য। লিলি তো সবকিছুই জানতো। পরের দিন সকালে সে আসে আর বলে তার একটা কার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তাই সে লিলির কাছে কয়দিনের জন্য ছুটি চাচ্ছিল। লিলি তো সবকিছু জানতো, তখন সে তাকে ছুটি দিয়ে দেয়। সে তো নিজের চোখেই দেখছিল কি চলছে। এখন সে নিজেই চাচ্ছিল না ইথানের সাথে থাকতে বা তাকে তার কাছাকাছি রাখতে। তাই সে ইথানকে বলে তোমার যত দিনের ছুটি চাই তুমি নিতে পারো। অন্যদিকে লিলি তার বিয়ের আগে তার বান্ধবীদের সাথে পার্টি করার জন্য চলে যায়। তার বান্ধবীরা তার জন্য অনেক টেনশন করছিল। লিলি তাদেরকে বলে কোনো ব্যাপার না, একবার যদি শ্যানের সাথে তার বিয়ে হয়ে যায় তাহলে তার পরিবারের কাছ থেকে তার পিছু সরবে, তারপর তার আর কোনো প্রয়োজন পড়বে না তাদের কথা ভাবার। লিলি যখন সে ক্লাব থেকে বের হয়ে যাবে, সে অন্য একটা রুম থেকে তার বোন জিয়াং এর কথা শুনতে পায়। সে তার বান্ধবীদেরকে বলছিল ইথানকে কিভাবে তার বোন পছন্দ করে আর ইথান তার পেছনে পড়ে রয়েছে। ইথান তার জন্য ট্যাটু করেছে আর সে বিশেষ ফুলও তাকে এনে দিয়েছে, কিন্তু তার মনে ইথানের জন্য কোনো ফিলিংস নেই। তার পেছনে রিচেস্ট প্রিন্স পড়ে রয়েছে। সে কি সেই বডিগার্ডকে কখনোই বিয়ে করবে? শুধুমাত্র সে লিলিকে জ্বলানোর জন্য তার বডিগার্ডের সাথে এরকম ব্যবহার করে। আর সে বর্তমানে তার বান্ধবীকে বলছিল আমার পেছনে এই শহরের সব থেকে রিচেস্ট প্রিন্স পড়ে রয়েছে,
তাকে রেখে আমি এই ছোট বডিগার্ডকে কিভাবে ভাও দিতে পারি। লিলি সবকিছু শুনে ভাবছিল যেদিন ইথান জানতে পারবে সে যাকে ভালোবাসে সে তার ব্যাপারে এরকম ভাবে তখন তার রিয়াকশন কি হবে। তার পরের দিন সে চলে যায় তার মায়ের গ্রেভের কাছে আর সেখানে কিছু সময় কাটিয়ে দেয়। তার মা তো তাকে অনেক আগেই ছেড়ে গিয়েছিল আর তার বাবা কখনোই তাকে ভালোবাসে না। তারপর বাড়িতে আসার পর সে সবকিছু প্যাক করতে শুরু করে কারণ সে চলে যাবে শ্যানকে বিয়ে করার জন্য। লিলির কাছে ইথানের একটা ছবি ছিল, তখন সে ছবিটা ডাস্টবিনে ফেলে দেয়। তার বাবা তার অ্যাকাউন্টে 10 বিলিয়ন টাকাও ট্রান্সফার করে দিয়েছিল আর এখন সে শ্যান ফ্যামিলিতেই শিফট হয়ে যাবে। অন্যদিকে ইথান তো এই সব কিছুর ব্যাপারে কোনো কিছুই জানতো না। সে এসে তাকে জিজ্ঞেস করে তুমি এত কিছু কেন প্যাক করছো। লিলি তাকে বলে সে তার জায়গা মুভ করাচ্ছে। ইথান তাকে বলে তাহলে তোমার নতুন অ্যাড্রেস আমাকে জানিয়ে দিও, আমি সেখানে চলে যাব কাজ করার জন্য। লিলি তো সেখানে মনে মনে ভাবছিল এখন আর এটার দরকার পড়বে না, এখন তুমি খোলাখুলি জিয়াং এর সাথে থাকতে পারবে। আর সে এখন ইথানকে বলতে শুরু করে তুমি জিয়াংকে তার পছন্দের স্ন্যাক কিনে দিয়ে আসো। জিয়াং এর সেটা খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, তখন সে সেটা আনার জন্য চলে যায়। ইথান ভাবছিল এই সুযোগে সে জিয়াং এর সাথে দেখা করতে পারবে, কিন্তু সে জানে না আজকে সে লিলিকে শেষবারের মতোই দেখছে। তারপর আমরা দেখতে পাই লিলি সবকিছু প্যাক করার পর গাড়িতে বসে পড়েছিল আর তার ফোন এবং সিম কার্ড বাইরে ফেলে দেয়। তারপর সে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়, কারণ সে চায় না তার পাশে থাকা লোকেরা তাকে আর কোনো কন্ট্যাক্ট করুক। অন্যদিকে ইথানের হঠাৎ করেই বুকে ব্যথা করতে শুরু করে। সে ভাবছিল সে তো জিয়াংয়ের জন্য খাবার নিয়ে এসেছে, তারপরও কেন তার খারাপ লাগছে, তার তো খুশি থাকার কথা। অন্যদিকে জিয়াং তার বাবাকে বলছিল আপনি কেন তাকে 10 বিলিয়ন টাকা দিয়েছেন। তখন তার বাবা তাকে বলতে শুরু করে তুমি কি সে ভেজিটেটিভ ছেলেকে বিয়ে করতে চাইবে। আমি জানি তুমি তাকে কখনোই বিয়ে করতে চাইবে না, এ কারণে আমি পিছু সারানোর জন্য তাকে এতগুলো টাকা দিয়েছি। একবার তার বিয়ে শ্যানের সাথে হয়ে যাক, আমরা কন্ট্যাক্ট পেয়ে যাব, তারপর আমরা তাকে শিক্ষা দিব। জিয়াং তারপর শান্ত হয়, তখনই সেখানে ইথান চলে আসে তার পছন্দের খাবার নিয়ে। জিয়াং তো সেখানে খুশি হয়ে যায় আর তার কথা শুনে ইথান জানতে পারে যে লিলি অন্য কাউকে বিয়ে করার জন্য চলে গেছে। এই কথা শোনার পর তো ইথান অনেক শকড হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করছিল তুমি কি বলছো, সে কাকে বিয়ে করছে। জিয়াং তাকে বলে সে শিব পরিবারের ছেলে শ্যানকে বিয়ে করতে চলেছে, যে কিনা এখন ভেজিটেটিভ স্টেটে রয়েছে। ইথান তো এ কথা শুনে অনেক বেশি শকড হয়ে যায়। জিয়াং তখন তাকে বলে লিলি এখন তোমাকে আমাকে দিয়ে দিয়েছে। ইথান তো শকড হয়েছে আর ভাবতে শুরু করে সে কি কোনো জিনিস যে সে তাকে দিয়ে দিয়েছে, কিন্তু হঠাৎ করে সে ভাবতে শুরু করে তার তো খুশি হওয়ার কথা, তাহলে কেন সে এরকম ভাবে রিয়েক্ট করছে, কারণ সে এখন সোজাসুজি তার সাথে থাকতে পারবে পুরো 24 ঘন্টা। ইথানও সেখানে অনেক বেশি কনফিউজড হয়ে যায়, কিন্তু সে ভাবছিল অনেকদিন তার সাথে থাকার কারণে তার অভ্যাস হয়ে গেছে, এই কারণে তার এরকম হচ্ছে। ইথান এখন বুঝতে পারে যে লিলি ঘর শিফট করছিল না, আসলে সে বিয়ে করার জন্য চলে যাচ্ছিল। ইথানের সেখানে লিলির সাথে কাটানো সব মুহূর্তগুলো মনে পড়ছিল। ইথান নিজেকে কন্ট্রোল করে জিয়াং এর উপর ফোকাস দেয়। জিয়াং সেখানে তাকে বলতে শুরু করে এখন থেকে তুমি আমার বডিগার্ড, এখন চলো শপিং করতে। জিয়াং জানতো না যে তার সামনে যে ইথান দাঁড়িয়ে রয়েছে সেই হচ্ছে রিচেস্ট প্রিন্স। ইথান তারপর জিয়াং এর সাথে শপিং করার জন্য বেরিয়ে পড়ে, তার অনেক কিছু কেনারই প্ল্যান করেছিল। ইথান জিয়াং এর সাথে শপিং করতে যায়, কিন্তু তার লিলির কথা অনেক বেশি মনে পড়ছিল। ইথান নিজে অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছিল, কারণ সে সব সময় জিয়াং এর সাথেই থাকতে চাইতো, এখন সে জিয়াং এর সাথেই থাকতে পারছে তবুও তার ভালো লাগছে না। জিয়াং এর সেখানে যে জিনিসটাই পছন্দ হতো সে রিচেস্ট প্রিন্স নামে সবকিছু কিনে তাকে উপহার দিয়ে দিত। সে তার অ্যাসিস্ট্যান্টকে সবকিছু বলে দিয়েছিল, অ্যাসিস্ট্যান্ট গিয়ে তাকে সবকিছু দিয়ে আসতো। ইথান সেখানে ভাবতে শুরু করে লিলির কাছ থেকে তো তার পিছু সরেই গেছে, তাই সে কেন না এখন জিয়াংকে প্রপোজ করে দেয়। তাই সে সবকিছু প্ল্যান করতে শুরু করে, কারণ সে বিয়ের জন্য জিয়াংকে প্রপোজ করবে। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলতে শুরু করে প্রপোজ করার জন্য সবকিছু রেডি করতে, কারণ সে তাকে অনেক সুন্দর একটা প্রপোজাল দিতে চাচ্ছিল। কিন্তু যাই হোক না কেন তার এখন লিলির জন্য অনেক চিন্তা হচ্ছিল। সেখানে ইথান নিজেও বুঝতে পারছিল না সে কেন খুশি থাকতে পারছিল না। তারপরে সিন দেখানো হয় যেখানে পরের দিন তারা দুজনে কোন একটা জায়গায় যাবে কারণে রওনা হচ্ছিল। তারা যখনই বাড়ি থেকে বার হতে যাবে তখনই গেটের সামনে একটা বিড়াল ছিল। বিড়ালটা দেখার পরে জিয়াং সেখানে চিল্লাতে শুরু করে আর বলে এই বিড়ালটা কেন এখানে। তার মুখ দিয়ে বিড়ালের ব্যাপারে অনেক খারাপ কথা বের হয়ে গিয়েছিল। ইথান তো শকড হয়ে যায়, তখন সে বলতে শুরু করে হঠাৎ করে আমি বিড়ালটা দেখেছি, কারণে আমি একেবারে শকড হয়ে গিয়েছিলাম। তারপর তারা যখনই গাড়ি দিয়ে যাচ্ছিল হঠাৎ করে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানে হঠাৎ করে একটা ট্রাক চলে এসেছিল আর তাদের গাড়ির সাথে একেবারে ধাক্কা খায়। জিয়াংকে বাঁচাতে গিয়ে সেখানে ইথানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। জিয়াং সেখানে কান্নাকাটি করতে শুরু করে, তারপর সে তাকে ডাক্তার কাছে নিয়ে যায়। ইথানকে হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে জিয়াং অপেক্ষা করছিল কখন তার জ্ঞান ফিরবে।
তার জ্ঞান ফিরলে জিয়াং তাকে বলতে শুরু করে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো মারা যাবে। ইথান ভেবেছিল জিয়াং তার সাথে আরো কিছু সময় থাকবে, কিন্তু যখন তার কল আসে তখন সে তাকে বলতে শুরু করে কিছু ইমার্জেন্সি, আমার যেতে হবে, আর চলে যায়। তার চলে যাওয়ার পর ইথানের লিলির কথা মনে পড়ে। একদিন যখন লড়াই করতে করতে তার চোট লেগে গিয়েছিল, লিলি তার কিভাবে যত্ন করেছিল, সে তো 24 ঘন্টার মধ্যে একবারও তাকে ছেড়ে যায়নি। আর সে কিভাবে তাকে নিজের হাতে স্যুপ খাইয়ে দিত আর কিভাবে তার কেয়ার করতো, এই সবকিছুই তার এখন মনে পড়ছিল। যাই হোক, সে সবকিছু ইগনোর করে আর তার বন্ধুকে কল করে বলতে শুরু করে সে জিয়াংকে প্রপোজ করতে চায়, সবকিছুর কি ব্যবস্থা করা হয়েছে। তাকে তার বন্ধু বলতে শুরু করে, মনে রেখো এটা কিন্তু তোমার লাস্ট কনফেশন, সে যদি তোমাকে মানা করে দেয়। ইথান তাকে বলে, আমার বিশ্বাস আছে জিয়াং আমাকে হ্যাঁ করে দিবে। ইথানকে তার বন্ধু জিজ্ঞেস করে, আমাকে বলো তুমি কেন তাকে এত বেশি পছন্দ করো। ইথান সেখানে ভাবতে শুরু করে 3 বছর আগে সে একটা পার্টিতে গিয়েছিল, সেখানে সে সাদা ড্রেস পরা একটা মেয়েকে দেখেছিল আর সে সিঁড়ি দিয়ে উঠে একটা বিড়ালকে বাঁচাচ্ছিল। সে যখন দূর থেকে তাকে দেখতে পায় তখন থেকে সে তাকে ভালোবেসে ফেলে, যদিও তার চেহারা দেখেনি। ইথানের কল চলে আসায় সে তার চেহারা দেখতে পায়নি। পরে সে এসে সবাইকে জিজ্ঞেস করলে সবাই সে পরিবারের মেয়ে বলেছিল। নাম না জানার কারণে সে বুঝতে পারেনি এটাকে। সে জিয়াংকে সে মেয়ে মনে করে এতদিন ধরে পার্সিউ করছিল, আর এ কারণে সে জিয়াংকে এত বেশি ভালোবাসা দেখাচ্ছিল। আর সে জিয়াংকে কল করে বলে দিয়েছিল, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, কালকে তুমি এসে পড়ো। ইথান সেখানে একটা বড় পার্টির আয়োজন করেছিল, সেখানে সে অনেক সুন্দরভাবে আয়োজন করেছিল তাকে প্রপোজ করার জন্য। ইথান সেখানে তার ক্লোজ ফ্রেন্ডদেরকেও ডেকেছিল। যদি সে পার্টির মধ্যে জিয়াং আসতো তাহলে সে তার পরিচয় জানতে পেরে যেত, আর সে জানতে পেরে যেত যে রিচেস্ট প্রিন্স সেই। কিন্তু আফসোস সন্ধ্যা হয়ে যায়, তারপরও সে আসে না। ইথান এখনো তার জন্য অপেক্ষা করেছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে খোঁজ নাও যে জিয়াং কোথায়। অ্যাসিস্ট্যান্ট খোঁজ নিয়ে তাকে বলে সে তো বডি স্পা নেওয়ার জন্য গিয়েছে। ইথান তো সেখানে ভাবতে শুরু করে সে কি ইচ্ছে করে তাকে ইগনোর করার জন্য এরকম করেছে। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেই জায়গায় যেতে শুরু করে। ইথান সেই জায়গায় পৌঁছানোর পর সে রুমের ভেতরে ঢুকবে, তার আগেই সে তার কথা শুনতে পায়। জিয়াং সেখানে তার বান্ধবীকে বলতে শুরু করে, আমি জানি সে আমাকে প্রপোজ করার জন্যই ডেকেছে, কিন্তু সে একটা ছোট বডিগার্ড, আমি তাকে কখনোই বিয়ে করব না। আমার পেছনে এ শহরে রিচেস্ট প্রিন্স পড়ে রয়েছে, তাকে ছেড়ে কি আমি কখনোই এই ছোট বডিগার্ডকে বিয়ে করব? অসম্ভব। আমি তো অপেক্ষা করছি কবে রিচেস্ট প্রিন্সের সাথে আমার দেখা হবে। আমি তো বাবাকে বলে দিয়েছি খোঁজ নিতে। আমি যদি একবার জানতে পারি রিচেস্ট প্রিন্সকে, তাহলে আমি নিজে গিয়ে তাকে প্রপোজ করব। আর আমি তো ইথানের পিছনে এ কারণে পড়েছিলাম কারণ লিলি তাকে পছন্দ করত, না হলে তো আমি তাদের মতো মানুষকে আমার অ্যাটেনশনই দেই না। এই সব কিছু শোনার পর ইথান এখন সবকিছুই বুঝতে পারে। ইথান ভাবছিল সে এতদিন ধরে আমার ফিলিংস নিয়ে খেলছিল, আর সে 3 বছর আগে যে মেয়েটাকে দেখেছিল, মেয়েটা নিজের ড্রেস নষ্ট হয়ে যাবে চিন্তা না করে বিড়ালটাকে বাঁচাচ্ছিল, আসলে কি সেই মেয়েটা সেই ছিল। তাই সে আর জিয়াং এর সাথে দেখা করে না, আর সে সবাইকে বলে দেয় কেউ যাতে জানতে না পারে যে সে এখানে এসেছিল। তারপর সে গাড়িতে বসে ভাবতে শুরু করে 3 বছর আগে সে যে মেয়েটাকে দেখেছিল সেই মেয়েটা কি আসলেই জিয়াং ছিল নাকি অন্য কেউ ছিল। কারণ সেই মেয়েটা তো অনেক বেশি সিম্পল এবং দয়ালু ছিল। আসলে সে কাকে ভালোবেসেছিল সে এখন নিজেই বুঝতে পারছিল না। এতদিন ধরে সে জিয়াংকে সেই মেয়েটা ভেবে ভালোবেসেছিল। এখন তার লিলির জন্য টেনশন হচ্ছিল যে সে ঠিক আছে কিনা, তাই সে ভাবে সে তার সাথে দেখা করতে যাবে। তখনই সেখানে তার কাছে তার গ্র্যান্ডপার কল আসে। সে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। তাই সে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে 3 বছর আগে যে পার্টিতে সে মেয়েটাকে দেখেছিল সেই জায়গার ক্যামেরা ফুটেজ বের করতে বলে। ইথান তারপর বাড়িতে যায়। তার দাদা অনেক বেশি রেগে তাকে বলতে শুরু করে, তুমি জিয়াং নামের মেয়েটাকে পছন্দ করো, দেখো সে কত মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছে। আমি তো ভাবতেও পারিনি তুমি এরকম মেয়ে পছন্দ করবে, কিন্তু যতদিন আমি জীবিত আছি তুমি এই মেয়েকে আমাদের ঘরের বউ বানাতে পারবে না। ইথান তখন সব ছবিগুলো দেখতে শুরু করে আর তার দাদাকে বলে আপনি আমাকে একটু সময় দেন, তারপর আমি সবকিছু এক্সপ্লেনেশন দিব। ইথান সেখানে ভাবতে শুরু করে কালকে জিয়াং এর জন্মদিন, আর সে কালকে রিচেস্ট প্রিন্স হয়ে তাকে প্রপোজ করবে। কিন্তু এখন ইথান ভাবতে শুরু করে সে এখন কি করবে। তার দাদা তাকে একদিনের সময় দেয়। ইথান সেখানে তার অ্যাসিস্ট্যান্টকে বলে লিলি এত বছর তার পরিবারে কিভাবে জীবনযাপন করেছে সবকিছু বের করে আনো, সবকিছু ইনভেস্টিগেট করো। সেখানে ইথান জানতে পারে যে লিলির জীবন সেই পরিবারে অনেক বেশি কঠিন ছিল, আর জিয়াং এর পরিবারের কারণেই তার মা মারা গিয়েছিল। সবকিছু জানার পর তো তার অনেক বেশি রিগ্রেট ফিল হতে শুরু করে, কিন্তু সে এখন কি করবে, তার জীবন থেকে তো লিলি একেবারে হারিয়ে গেছে। ইথান সবকিছু জানার পর সে এখন ডিসাইড করে সে জিয়াং এর পরিবারকে অনেক ভালো একটা শিক্ষা দিবে। অ্যাসিস্ট্যান্ট কল করে তাকে বলতে শুরু করে সে তো ভিডিও পেয়ে গেছে, কিন্তু ভিডিওটা ব্রোকেন, তাই একদিন সময় লাগবে সেটা ঠিক হতে। পরের দিন আমরা দেখতে পাই সেখানে অনেক বড় একটা পার্টি রাখা হয়েছিল, আর সবাই রিচেস্ট প্রিন্সের সাথে দেখা করার জন্য অনেক বেশি আগ্রহী ছিল।
কিছুক্ষণ পর সেখানে জিয়াংয়ের পরিবারও চলে আসে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইথান সে ভিডিও পেয়ে গেছিল আর সে স্পষ্টভাবে বুঝতে পারে সে ভিডিওর মধ্যে যে মেয়েটা ছিল এটা আসলে লিলি ছিল। ইথান যখন জানতে পারে 3 বছর ধরে সে ভুল মেয়েকে ভালোবাসছে তখন তার অনেক বেশি রিগ্রেট ফিল হতে শুরু করে। তাই সে এখন সবকিছু শুধরানোর চেষ্টা করছিল। সেখানে জিয়াংয়ের পরিবার চলে আসে। সবাই তো সেখানে জিয়াংকে বলতে শুরু করে তোমাকে রিচেস প্রিন্স স্পেশালি দাওয়াত দিয়েছে, মনে হচ্ছে সে আজকে তোমাকে প্রপোজ করবে। জিয়াং তো সেখানে অনেক বেশি খুশি ছিল। যখন সবাই দেখতে পায় যে রিচেস প্রিন্স আর কেউ নয় ইথান, সবাই তো অনেক বেশি শকড হয়ে যায়। জিয়াং তো সেখানে ওভার কনফিডেন্ট হয়ে যায় কারণ সে ভেবেছে আজকে সে তাকে প্রপোজ করবে। কিন্তু ইথান সেখানে জিয়াংকে বলতে শুরু করে তুমি কি ভেবেছো আমি তোমাকে প্রপোজ করব? একদমই না, আমার আঙ্কেলের বউ কিছুদিন আগেই মারা গেছে, আমি চাই তুমি তাকে বিয়ে করো কারণ আমার আঙ্কেল তোমাকে পছন্দ করে। বিশেষ করে এ কারণে আমি তোমাদেরকে এখানে ডেকেছি। এখন তোমরা ভেবে নাও, তোমরা যদি আমার পরিবারের সাথে ডিল সাইন করাতে চাও তাহলে তোমাকে আমার আঙ্কেলকে বিয়ে করতেই হবে। জিয়াং সেখানে ইথানকে জিজ্ঞেস করে তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে কেন আমার সাথে এরকম করছো? ইথান তাকে বলে 3 বছর আগে আমি ভুল মেয়েকে চিনেছিলাম, তাই আমি এতদিন এরকম করেছি, আমি তো তোমার বোনকে পছন্দ করি। সেখানে টাকার লোভে জিয়াংয়ের বাবাও রেডি হয়ে গিয়েছিল জিয়াংকে সে বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়ার জন্য। আর এখন তো জিয়াংয়ের কাছে কোনো রাস্তাও ছিল না, তাকে এখন বুড়ো লোকের সাথে বিয়ে দিতেই হবে। জিয়াংয়ের বাবা চলে আসে ইথানের সাথে কথা বলতে। সেখানে ইথান তাকে বলে চিন্তা করবেন না, আমি সব বড় বড় কোম্পানির সাথে কথা বলে নিয়েছি, সবাই আপনাকে ব্লক করে দিবে, কেউ আপনাদেরকে সাপোর্ট করবে না। আপনারা লিলিকে অনেক বেশি প্যারেশান করেছেন, তাছাড়া তোমরা লিলির মাকেও মেরে ফেলেছ, এখন তোমরা সার্ভাইভ করা ডিজার্ভই করো না। জিয়াংয়ের বাবা তো সেখানে হার্ট অ্যাটাক করে ফেলে, কিন্তু সেখানে ইথানের কোনো কিছুই যায় আসে না, সে সেখান থেকে চলে যায়। ইথান সেখানে তার অ্যাসিস্ট্যান্টকে বলতে শুরু করে সেই জায়গায় লিলি আছে সেই জায়গায় যাওয়ার জন্য প্লেনের টিকিট কাটো। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে এখন তো অনেক বেশি দেরি হয়ে গেছে, এখন তো সে শ্যানকে বিয়ে করে নিবে। অবশেষে এখানে আমাদেরকে লিলিকে দেখানো হয়, সে এখন সি পরিবারে ছিল আর শ্যানের দেখাশোনা করত। যদিও শ্যান এখন ভেজিটেটিভ স্টেটে ছিল, কিন্তু সে তার অনেক ভালোভাবে খেয়াল রাখত। শ্যান আগে একেবারে সুস্থ ছিল, কিন্তু একদিন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে ভেজিটেটিভ স্টেটে চলে গিয়েছিল। লিলি যখন তার বডি পরিষ্কার করছিল তখনই সে তার নড়াচড়া অনুভব করে আর তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাকে। আমরা দেখতে পাই তার জ্ঞান ফিরে এসেছিল। শ্যানকে জেগে উঠতে দেখে সবাই সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। লিলিকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। শ্যানের সাথে তার মা বাবা কিছু কথাবার্তা বলছিল। তারপর কিছুক্ষণ পর লিলিকে ডাকা হয় আর বলা হয় শ্যান তার সাথে দেখা করতে চায়। লিলি তার সাথে দেখা করতে চায় আর তাকে বলতে শুরু করে তুমি ভেজিটেটিভ স্টেটে ছিলে, এ কারণে তোমার পরিবার আমাকে চুজ করেছে। তোমার যেহেতু এখন জ্ঞান ফিরে এসেছে তাই এই সম্পর্কটাকে আগে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তুমি যখন বলবে তখনই আমি আলাদা হতে রাজি। শ্যান সেখানে তাকে বলে তুমি কি জানো আমার মা বাবা কেন এই বিয়েতে রাজি হয়েছিল? লিলি তাকে বলে না। তখন সে বলে কারণ তোমার মা এবং আমার মা অনেক ভালো বান্ধবী ছিল। তোমার যখন জন্ম হয়েছিল তখনই আমার মা আমাদের বিয়ে ফিক্স করে দিয়েছিল, কারণ তারা চাইতো আমরা দুজনে বিয়ে করে একে অপরের সাথে সুখে থাকি। তোমার মা মারা যাওয়ার পর আমার মা আবারও বিয়ের প্রপোজাল পাঠিয়েছিল, সে বিয়ের প্রপোজাল তোমার জন্যই ছিল, কিন্তু তারপর একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি ভেজিটেটিভ স্টেটে চলে যাই আর কোনো কিছু এক্সপ্লেন করতে পারি না। আসলে সে বিয়ের প্রপোজাল তোমার জন্যই ছিল, আমি কখনোই তোমার বোনকে বিয়ে করব না, তুমি বিয়ে না করলে আমি কাউকে বিয়ে করব না। আমি জানি আমাদের মধ্যে এখনো বন্ডিং ভালো না, কিন্তু আমরা দুজনে ভালোভাবেই চলতে পারবো। লিলি তখন রাজি হয়ে যায়। তারপর সেখানে সব মেয়েদেরকে বলা হয় লিলির যা যা দরকার সবকিছু তাকে সুন্দরভাবে দিবে। শ্যান পার্সোনালি সব মেয়েদেরকে বলতে শুরু করে লিলির সব কথা তোমরা শুনে চলবে, একেবারে আমাদের পরিবারের ফ্যামিলি মেম্বারের মতো তাকে ট্রিট করবে। শ্যানের মাও সেখানে খুশি হয়ে যায় কারণ সে দেখতে পায় তার ছেলে লিলির প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। পরের সিনে লিলির যখন ঘুম ভাঙে তখন সে তার সামনে অনেকগুলো মেয়েকে দেখতে পায়, তারা সবাই একে কিছু নিয়ে দাঁড়িয়েছিল। সে তো অনেক বেশি অকওয়ার্ড ফিল করে কারণ তার সাথে কখনো এরকম ট্রিট করা হয়নি, তাই সে সবাইকে এরকম করতে মানা করছিল। শ্যান সেখানে এসে বুঝতে পারে সে অনেক অকওয়ার্ড ফিল করছে। তখন সে বলে আমি ভেবেছিলাম তোমার ভালো লাগবে, তাই সে মেয়েদেরকে বলতে শুরু করে এরকম করার কোনো দরকার নেই, কারণ সে চায় না তার কোনো সমস্যা হোক। সেখানে শ্যান তাকে অনেক ভালোভাবে ট্রিট করতো। তারপর সে তাকে বাইরে নিয়ে যায়। লিলি সেখানে শ্যানকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে যে আমার সানসেট অনেক বেশি পছন্দ? শ্যান তাকে ছোটবেলার কথা বলতে শুরু করে। তারা দুজনে যখন খেলছিল শ্যান কান্না করছিল, তখন সে তাকে বলছিল সে সানসেট কত বেশি পছন্দ করে। লিলি তাকে বলে তো ছোটবেলার কথা তোমার মনে আছে, তোমার মেমোরি তো অনেক বেশি ভালো। শ্যান তাকে বলে তোমার সাথে জড়িত প্রত্যেকটা কথা আমার ভালোভাবেই মনে আছে,
লিলি বুঝতে পারে শ্যানের মনে তার জন্য সিনসিয়ারিটি রয়েছে, তাই সে তাকে বলে তাহলে আমরা বিয়ে করে ফেলি। তারা দুজনেই খুশি হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই বিয়ে থামানোর জন্য ইথানও চলে আসছিল। অন্যদিকে আমাদেরকে লিলিকে দেখানো হয় আজকে তার এবং শ্যানের বিয়ে, তাই সে রেডি হচ্ছিল। তারা দুজনেই স্টেজে যাওয়ার জন্য রওনা হয়। লিলি সেখানে ভাবতে শুরু করে, একবার সে ভেবেছিল সে ইথানকে বিয়ে করবে, কিন্তু এখন তার কপাল দেখো, সে এখন শ্যানকে বিয়ে করছে। কিন্তু লিলি ভাবে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর সে তার হাত ধরে স্টেজে যেতে শুরু করে। স্টেজে যাওয়ার পর বিয়ের রিচুয়াল যখনই শুরু হবে তখনই সেখানে ইথান চলে আসে। ইথান এসে বলতে শুরু করে, লিলি তুমি তাকে বিয়ে করতে পারবে না। লিলি তো তাকে এখানে দেখে শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে সে এখানে কি করছে। ইথান তাকে বলতে শুরু করে, 3 বছর আগে আমি তোমাকে অন্য কাউকে ভেবে নিয়েছিলাম। সে তাকে সবকিছু খুলে বলতে শুরু করে, আমি মনে করেছিলাম সে মেয়েটা জিয়াং, এ কারণে আমি তার পেছনে পড়েছিলাম, কিন্তু আসলে তো আমি তোমাকে ভালোবাসতাম। তখন সে বলে, এখন আমি তোমার এই ভালোবাসা দিয়ে কি করব? তুমি এই 3 বছর আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছ। আমি একবার জিয়াংকে স্টিক মেরেছিলাম, এ কারণে তুমি কিডন্যাপারকে দিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছিলে আর আমাকে 99 বার মারিয়েছ। তুমি আমাকে কমও বুলি করনি। যেদিন ড্রোন পড়েছিল তুমি আমাকে না বাঁচিয়ে জিয়াংকে বাঁচিয়েছ। তাছাড়া কত কি। তুমি কি ভেবেছ তুমি আমাকে সরি বলবে আর আমি তোমাকে আবারও ভালোবাসতে শুরু করব? এটা কখনোই সম্ভব না। আমি শ্যানকে বিয়ে করার জন্য ডিসিশন নিয়ে নিয়েছি, এখন আমাদের মধ্যে আর কোনো কিছু হওয়া সম্ভব না। তুমি এখান থেকে চলে যাও। ইথান সেখানে শ্যানকে মারতে চাচ্ছিল, কিন্তু সে নিজেকে থামিয়ে ফেলে। ইথান সেখানে লিলিকে বলতে শুরু করে, তোমার আমাকে চুজ করতে হবে। লিলি তাকে বলে তার জীবনে এখন তার আর কোনো জায়গা নেই, তাই সে যাতে এখান থেকে চলে যায়। ইথান সেখানে তাকে বলতে শুরু করে, আমি এই জায়গায় বম লাগিয়ে দিয়েছি, তুমি যদি আমার সাথে না চলো তাহলে আমি বম ফাটিয়ে দিব আর সবাই এখানে মারা যাবে। লিলি সেখানে চাইছিল না যে তার কারণে এত মানুষের বিপদ হোক, তাই সে ইথানের সাথে যেতে রাজি হয়ে যায়। সে শ্যানকে বলে, তুমি চিন্তা করো না, 1 সপ্তাহের মধ্যে আমি ফিরে আসব। তাই শ্যানও তখন তাকে আর থামানোর চেষ্টা করে না। সে যখন চলে যাবে তখনই সেখানে শ্যানের মা চলে আসে আর তাকে একটা পার্স দেয়। আর সে লিলিকে বলে, এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যখন তুমি সময় পাবে তখন এটা খুলে দেখো আর নিশ্চয়ই এটাকে ব্যবহার করো। লিলি তারপর ইথানের সাথে সেখান থেকে যেতে শুরু করে। ইথান তারপর তাকে তার বাড়িতে নিয়ে যায় আর সেখানে সে সাদা গোলাপের বাগান করেছিল। লিলি সবকিছু দেখে তাকে বলতে শুরু করে, তুমি তো এরকম ভাবে ফ্রান্স থেকে সাদা ফুল আনিয়েছিলে জিয়াংকে প্রপোজ করার জন্য, কিন্তু আফসোস এখন আমি আর সাদা গোলাপ পছন্দ করি না, এখন আমি রেড রোজ পছন্দ করি। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে ইথান তার জন্য খাবার বানিয়ে তাকে ডাকছিল আর সে খাবার খাওয়ার জন্য সেখানে গিয়ে বসে পড়ে। লিলি তাকে বলতে শুরু করে, তোমার তো এখনো দেখছি জিয়াং এর পছন্দের খাবার মনে আছে, এই কারণেই তো এই খাবারগুলো বানিয়েছো, কিন্তু আমি এরকম খাবার একেবারেই পছন্দ করি না। ইথান তাকে বলে, কিছুক্ষণ পর্যন্ত কি আমরা জিয়াং এর নাম না নিয়ে থাকতে পারি? লিলি তাকে বলে, কিভাবে? সে তোমার প্রথম ভালোবাসা ছিল, তুমি কত বছর ধরে তাকে পার্সিউ করেছো, আর এখন তুমি বলছো জিয়াং এর নাম নেওয়া যাবে না, এটা কিভাবে সম্ভব? তাছাড়া তুমি তোমার হার্টেও তো তার নামের ট্যাটু বানিয়েছো, আর তুমি এখন আমাকে জিয়াং এর নাম না নিতে বলছো? ইথান চাকু নিয়ে তাকে বলতে শুরু করে, এটা তুমি নষ্ট করে ফেলো, কিন্তু সে মানুষ ছিল, সে এরকম করতে পারছিল না। ইথান সেখানে জোর করে লিলির হাত ধরে আর সে নিজেকে আঘাত করতে শুরু করে, আর সে ট্যাটুর মধ্য থেকে রক্ত বের হতে শুরু করেছিল। অনেক বেশি রক্তক্ষরণ হওয়ার কারণে সে তখন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ইথান তো ভাবছিল এখন হয়তো লিলি তাকে ক্ষমা করে দিবে, কিন্তু সে এখন তাকে ক্ষমা করবে না। ইথান অজ্ঞান অবস্থায় কল্পনা করতে শুরু করে সে লিলিকে বিয়ে করছে। যখন সেখানে তার জ্ঞান ফিরে সে দেখতে পায় লিলি তো তাকে দেখার জন্য আসেনি, তাই সে অবস্থায় লিলিকে দেখার জন্য বেরিয়ে আসতে শুরু করে। সে গিয়ে দেখতে পায় সে তো শ্যাংয়ের সাথে কথা বলছিল। লিলি সেখানে শ্যানকে তার হাজবেন্ড বলে ডাকছিল আর সে 7 দিন হওয়ার জন্য অপেক্ষা করছিল। এই সব কিছু যখন ইথান দেখতে পায় সে তো অনেক বেশি রেগে যায় আর সে তাকে তাড়াতাড়ি করে ছাদে নিয়ে যায়। ছাদে সে অনেকগুলো পাখা রেখেছিল আর ভেবেছিল সেখানে হাত দিয়ে সে নিজেকে শাস্তি দিবে, কারণ সে ড্রোনের দিন সেদিন লিলিকে বাঁচায়নি। লিলি সেখানে ইথানকে এরকম করতে মানা করছিল আর সেখানে ইথান ভাবছিল হয়তো সে এখনো তাকে ভালোবাসে, কারণে তাকে থামাচ্ছে। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা দুজনেই ডিনার করছিল। সেখানে সে শান্তি মতো ডিনার করছিল, কারণ 7 দিন হওয়ার সে অপেক্ষা করছে, তারপর সে চলে যাবে সারা জীবনের জন্য শ্যানের কাছে। ইথান তাকে যা যা উপহার হিসেবে দিয়েছিল সে সবগুলো বিক্রি করে নেয় আর ক্যাশ নিয়ে নেয়, কারণ সে উপহারগুলো এখন তার কাছে একটু গুরুত্বপূর্ণ ছিল না।
তারপর সে যখন শুয়েছিল তখন তার মনে পড়ে শ্যানের মা তাকে একটা পার্স দিয়েছিল। সে খুলে দেখতে শুরু করে, সেখানে শ্যানের অনেকগুলো লেটার ছিল। শ্যান তাকে ছোটবেলা থেকে পছন্দ করত। সে জানতে পারে শ্যান সব সময় তার আশেপাশেই ছিল, কিন্তু সে বুঝতে পারে না কোন সম্পর্কে সে তার কাছে যাবে আর তার কাছে কনফেস করবে। লিলি যখন জানতে পারে যে শ্যান তার আশেপাশেই ছিল, কিন্তু সে কখনো এটা বুঝতে পারেনি আর সে সব সময় ইথানকে এত বেশি প্রায়োরিটি দিয়েছিল। এসব ভেবে তার এখন অনেক বেশি রিগ্রেট ফিল হচ্ছিল। সে অনেক ইমোশনাল হয়ে যায় আর সবকিছু প্যাক করতে শুরু করে, কারণ সে কালকে একেবারের মতো শ্যানের কাছে চলে যাবে। অন্যদিকে শ্যানের মা তো তাদের বিয়ের জন্য সবকিছু রেডি করছিল আর আমাদেরকে জিয়াংকে দেখানো হয়। জিয়াং এসে তার মা বাবাকে বলছিল যার সাথে তাকে বিয়ে দেওয়া হয়েছে সেই বৃদ্ধ লোক তাকে অনেক বেশি মারে। তখন তার মা তাকে বলতে শুরু করে ইথান তাদের পুরো পরিবারের বিজনেসকে একেবারে দেউলিয়া করে ফেলেছে। জিয়াং এখন সব দোষ লিলিকে দিতে শুরু করে আর বলে তার কারণে এরকম হয়েছে, আমি তাকে কিডন্যাপ করাবো। একথা শুনে তো তার বাবা অনেক বেশি রেগে যায় আর তাকে থাপ্পড় মারে আর বলে সবকিছু তোমার কারণেই হয়েছে। তুমি যদি ইথানকে এরকম ভাবে প্রভোক না করতে তাহলে সে কখনো এরকম করতো না। সবকিছু তোমার কারণে হচ্ছে আর তুমি এখন লিলিকে দোষারোপ করছো। তুমি যদি এই সব কিছু করে আবার আমাদের পরিবারকে ধ্বংস করতে চাও তাহলে কিন্তু খবর আছে। কিন্তু জিয়াং তো এত তাড়াতাড়ি হার মানবে না, সে তো কোনো না কোনো কিছু করবেই। তারপরে সিন আমরা দেখতে পাই লিলির তো 7 দিন পূর্ণ হয়ে গিয়েছিল, তাই সে সবকিছু প্যাকিং করে বের হয়ে যাচ্ছিল। ইথান তো ভেবেছিল লিলি এখন তার সাথেই থাকতে চাইবে, কিন্তু সে দেখতে পায় সে তাকে ছেড়ে চলে যেতে চাইছে। ইথান বুঝতে পারে 7 দিনে সে তার মনে জায়গা করতে পারেনি। তখন সে তাকে বলতে শুরু করে এখানে 4টা বিষাক্ত সিরাম আছে, এটার মধ্যে একটা অনেক বেশি বিষাক্ত। আমি যদি এই বিষাক্ত সিরামগুলো খেয়ে ফেলি তারপরও কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? ইথান ভাবছিল তার মনে তার জন্য একটু হলেও জায়গা আছে, সে কখনোই সহ্য করতে পারবে না সে বিষাক্ত সিরামগুলো খাবে। সেখানে ইথান একটার পর একটা সিরাম খাচ্ছিল, কিন্তু লিলি সেখানে থামে না। সবগুলো খাওয়ার পর সব থেকে বিষাক্তটা সে খায়, কিন্তু তারপরও সে থামে না। একদিক দিয়ে লিলি সেখান থেকে চলে যাচ্ছিল আর অন্য দিক দিয়ে তাকে বাঁচানোর জন্য ডাক্তার আসছিল। ইথান দেখছিল লিলি তাকে ছেড়ে চলে যাচ্ছিল আর সে কোনো কিছুই করতে পারে না। অন্যদিকে আমাদেরকে শ্যানকে দেখানো হয়, সে এখনো লিলির জন্য অপেক্ষা করছিল। লিলি সেখানে চলে আসে আর সে শ্যানের পছন্দের একটা কুকিজ নিয়ে এসেছিল। শ্যান তাকে বলে তুমি কিভাবে জানলে এটা আমার পছন্দের? শ্যান তাকে বলে এটা তোমার ডায়েরির মধ্যে লেখা ছিল, তোমার অনেক পছন্দের, তাই আমি নিয়ে এসেছি। তখন সে বলে সরি, আমি অনেক দেরি করে ফেলেছি তোমার জীবনে আসতে। কিন্তু তারা পরিকল্পনা করে এখন তারা সারা জীবন একসাথেই থাকবে। তারা দুজনে খুশি হয়ে কথাবার্তা বলছিল। পেছন থেকে আমরা জিয়াংকে দেখতে পাই, সে ভাবছিল আমি এত কষ্টে আছি, সে কিভাবে এত বেশি সুখে থাকতে পারে। তাই সে নাইফ নিয়ে চলে আসে লিলিকে মারার জন্য, কিন্তু সামনে চলে আসে শ্যান। শ্যান সেখানে আহত হয়ে যায়। তাড়াতাড়ি করে সেখানে গার্ড চলে আসে আর তাকে ধরে ফেলে। শ্যানকে এত খারাপ অবস্থায় দেখে তো সে অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিল। শ্যান তাকে বলতে শুরু করে আমি আজকে অনেক খুশি কারণ আমি তোমার জীবন বাঁচাতে পেরেছি। লিলি তাকে বলে তুমি কেন এরকম ভাবে বলছো, আমি তোমাকে ভালোবাসি, এতদিন পর আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? শ্যান তো অনেক বেশি খুশি হয়েছে আর বলে অবশেষে তুমি স্বীকার করেছো। আসলে সে তার পকেটের মধ্যে যেটা রেখেছিল সেটার কারণে তার মধ্যে সে আঘাতটা লাগেনি। লিলি যখন এটা জানতে পারে তখন তো সে অনেক বেশি রেগে যায়, কারণ সে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। যাই হোক, সে অনেক খুশি ছিল কারণ শ্যানের কোনো কিছুই হয়নি, তাই সে তাড়াতাড়ি করে তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তারপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে ফাইনালি তাদের বিয়ে হচ্ছে। শ্যান সেখানে লিলিকে বলে ইথান সারা জীবনের জন্য প্যারালাইজ হয়ে গেছে, ডাক্তার বলেছে তার জ্ঞান কখনোই ফিরবে না, সে বেঁচে গেছে এটাই অনেক। ডাক্তার বলেছিল সে অনেক বেশি পয়জন খেয়ে নিয়েছে, এ কারণে তার এরকম অবস্থা হয়েছে। লিলি তাকে বলে সে তার ব্যাপারে আর কোনো কিছুই শুনতে চায় না। তারপর আমরা দেখতে পাই তারা দুজনে দুজনকে আংটি পরিয়ে ফেলে আর তাদের বিয়ে সম্পন্ন হয়। একবার সে যে রাস্তা ছেড়ে এসেছে সে রাস্তায় আর সে কখনোই যাবে না, সে এখন নতুন রাস্তাও পেয়ে গেছে। এখন তোমরাই বলো তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে। তোমরা অনেকেই আছো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাই সাবস্ক্রাইব করে দিও।